নমস্কার, শুভ সন্ধ্যা। আজকে শনিবার 28শে ডিসেম্বর 2024 প্রায় শেষ প্রান্তে এসে পৌঁছেছি। সুতরাং আজকেই আমরা আপনাদের আগাম শুভ নববর্ষ জানিয়ে আমাদের প্রোগ্রাম শুরু করি। 2025 আপনাদের ভালো কাটুক। ঠাকুর মা স্বামীজির আশীর্বাদে আমরা সবাই যেন তার আদর্শে এগিয়ে চলতে পারি, এই কামনা, এই প্রার্থনা। আজকের বিষয় এবং বক্তা কোনো পরিবর্তন নেই। বিষয় স্বামী বিবেকানন্দ এবং বক্তা শ্রী তরুণ গোস্বামী, যার পরিচয় নিষ্প্রয়োজন। তবে আজকে একটা ছোট্ট আনন্দ ঘোষণা আছে, যেটা ঘোষণা করতে পেরে আমাদেরই ভালো লাগছে। এতে আমাদের বাকচক্রের সমস্ত পরিচালক মণ্ডলী মিলে, ইনক্লুডিং তরুণ গোস্বামী, তাদের সম্মিলিত একটা সিদ্ধান্ত আপনাদের সামনে বলতে চাইছি। আমাদের বিবেকানন্দ ঘরে ঘরে নামটা যেরকম আছে সেরকমই থাকবে এবং সেইভাবেই প্রতি সপ্তাহে এই লেকচার সেশন চালু থাকবে। কিন্তু এর মাঝে এই 2025 থেকে আমরা শ্রীমায়ের আশীর্বাদ ধন্য হতে চলেছি, অর্থাৎ আমরা শ্রীমাকে এই বক্তৃতার অংশ হিসেবে গ্রহণ করতে। এটা তরুণবাবুই আমরা ঠিক করেছি যে এই মাসের 4 সপ্তাহের মধ্যে প্রথম সপ্তাহ দিয়ে আমরা শুরু করব, যেরকম স্বামীজিকে বলা হবে, স্বামীজি পত্রাবলী হোক বা স্বামীর বিদেশ থেকে স্বদেশে ফিরে তাঁর নানা রকমের কার্যবিধি আমরা করব। এবং পরের সপ্তাহ আবার শ্রীমা ঢুকে পড়বেন, তারপরের সপ্তাহে আবার স্বামীজি, তারপরের সপ্তাহে আবার শ্রীমা। অর্থাৎ এইভাবে প্রতি মাসে আমরা প্রথম সপ্তাহটা শ্রীমা দিয়ে স্বামীজি নিয়ে শুরু করব এবং প্রতি অল্টারনেট উইকে আমরা স্বামীজি এবং শ্রীমা নিয়ে পাল্টাতে থাকব। আর যদি এমন কোনো মাস আসে যেখানে 5খানা শনিবার পড়ে যাচ্ছে, সেই 5th শনিবারটা রাখবো আমরা ঠাকুরের জন্য। বুঝতেই পারছেন যে স্বামীজির বক্তব্য বলতে গেলে স্বামীজি বিবেকানন্দ ঘরে ঘরে যতই আমরা বলি না কেন, কিন্তু তার মধ্যে কোনো না কোনোভাবে শ্রীমা এবং ঠাকুর এসেই পড়ে এবং এসে পড়তে বাধ্য, যেটা তরুণবাবুর বহু বক্তৃতায় আপনারা শুনেছেন বা আমরাও শুনে বিমোহিত হচ্ছি। সুতরাং এইটুকুনি আমাদের আনন্দ ঘোষণা। আশা করি আপনাদের অ্যাকসেপ্টেন্স আমরা পাবো, আপনাদের গ্রহণযোগ্যতা পাবো। এবং যে জন্যে আমরা যেদিন আমরা শ্রীমায়ের কথা বিশেষ করে বলবো, সেদিন আমাদের প্রার্থনা সঙ্গীতও একটা নতুন ইনক্লুশন হচ্ছে। সেই প্রার্থনা সঙ্গীতটা এখন বলছি না, যেদিন হবে সেদিন শুনেই বুঝতে পারবেন যে সেই প্রার্থনা সঙ্গীত আবার রবীন্দ্রসঙ্গীতই বটে, কিন্তু সেটা শ্রীমায়ের সঙ্গে কোনো কানেকশন আশা করি পেয়ে যাবে। আজকে অনেকটা বেশি প্রাক্কথন বলে ফেললাম, তার জন্য মার্জনা চেয়ে নিচ্ছি। তবে আসুন আর বেশি দেরি না করে আমাদের যে প্রচলিত প্রার্থনা সঙ্গীত, যেটা গেয়েছেন আমাদেরই বাকচক্রের সিনিয়র মোস্ট পরিচালক মণ্ডলীর সদস্য শ্রী রমেশ ব্যানার্জি, তার সেই প্রার্থনা সঙ্গীত শুনে আমাদের অনুষ্ঠান শুরু করি। আর যেটা বারবার বলি যে আমাদের এই অনুষ্ঠানের প্রচারের দায়িত্বে থাকা শ্রী পবিত্র কুমার সুর, যিনি প্রাণারামের ইউটিউব চ্যানেলে এই অনুষ্ঠান প্রচার করে যাচ্ছেন, তাকে ধন্যবাদ জানিয়ে আপনাদের সকলকে আমন্ত্রণ জানিয়ে আসুন আমরা এই অনুষ্ঠান শুরু করি। নমস্কার। তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা, এ সমুদ্রে আরো কবু হব না গো পথহারা। তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা। যেথায় আমি যাই না গো তুমি প্রকাশিত থাকো, যেথায় আমি যাই না গো তুমি প্রকাশিত থাকো। অকুল নয়ন জলে ঢালো গো কিরণ ধারা। তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা।
তব মুখ সদা মনে জাগিতেছে সঙ্গপানে তিলেক অন্তর হলে নাহিরি কুল কিনারা তব মুখ সদা মনে জাগিতেছে সঙ্গপানে তিলেক অন্তর হলে নাহিরি কুল কিনারা কখনো বিপথে যদি ভ্রমিতে চায় হৃদি কখনো বিপথে যদি ভ্রমিতে চায় হৃদি অমনীয় মুখ হেরি শরমে যে হয় সারা তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা এ সমুদ্রে আরো কভু হব না গো পথহারা তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা। নমস্কার। আমরা আমাদের বাকচক্রে চিঠিপত্র আলোচনার সময় স্বামীজির লেখা সরলা দেবী চৌধুরানীকে একটি চিঠি আলোচনা করেছিলাম। আজকে আরেকটি চিঠি নিয়ে আলোচনা করব। এটা খুব গুরুত্বপূর্ণ চিঠি, 24শে এপ্রিল 1897 সালে লেখা। স্বামীজি দুখানা চিঠি সরলা দেবীকে লিখেছিলেন, দুটোই কিন্তু দার্জিলিং থেকে, এবং দুটোই হচ্ছে আপনার রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠার আগে। 26শে এপ্রিল 24শে এপ্রিল মানে তার পরের সপ্তাহতে কলকাতায় চলেছেন, রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন। কেয়ার অফ এম.এন. ব্যানার্জি, দার্জিলিং। এই এম.এন. ব্যানার্জি হচ্ছেন স্বামীজির বন্ধু ছিলেন। মন্মথনাথ ব্যানার্জি তিনি খুবই বড় মাপের মানুষ ছিলেন, স্বামীজি তাকে খুব শ্রদ্ধা করতেন। এবং প্রথমবার যখন স্বামীজি বিলেত থেকে আসেন তখন সেই পরিবারের জন্যে নানা রকম 3 ডাইমেনশনাল ফটোগ্রাফ নিয়ে এসেছিলেন। সেটাও আমি দেখার সৌভাগ্যমন হয়েছে। এবং স্বামীজির যখন ওরা ওদের দার্জিলিংয়ের বাড়িটি বিক্রি করে দেয়, স্বামীজির ক্যাম্বিসের জুতো, স্বামীজির লাঠি ইত্যাদি সব তারা রামকৃষ্ণ মিশনকে দিয়ে দেন, জপের মালা। আর মজা হচ্ছে যে স্বামীজি একদিন দুপুরবেলায় রয়েছেন এম.এন. ব্যানার্জির বাড়িতে, দেখলেন যে ওদের বাড়ির যারা মহিলা তারা বসে গল্প করছেন। স্বামীজি তো তাদের সবাইকে নিয়ে ম্যালে চলে যান এবং ঘোড়ার গাড়ি চড়ান, সে ঘোড়ায় তারা ঘোড়ায় চড়েন ইত্যাদি। স্বামীজি খুব স্নেহ করতেন ওই বাড়ির সবাইকে। সরলা দেবী চৌধুরানীকে স্বামীজি দ্বিতীয়বার বিলেতে নিয়ে যেতে চেয়েছিলেন, কিন্তু ব্রাহ্ম সমাজের আপত্তির জন্য সম্ভব হয়নি। স্বামীজি যে চিঠিটা লিখছেন তার আমি কতগুলো জায়গা পড়ছি, যেটা খুব গুরুত্বপূর্ণ জায়গা। যে প্রকার পূর্বেই লিখিয়াছি, ভারতবর্ষের ধনীদের নিকট কোনো আশা করি না। যাহাদের উপর আশা, অর্থাৎ যুবক সম্প্রদায়, ধীর স্থির অথচ নিঃশব্দে তাহাদিগের মধ্যে কার্য করাই ভালো। এক্ষণে কার্য আধুনিক সভ্যতা, পাশ্চাত্য দেশের প্রাচীন সভ্যতা, ভারত, মিশর, প্রমুখাদি দেশের মধ্যে সেই দিন হইতেই প্রভেদ আরম্ভ হইল, যেদিন হতে শিক্ষা, সভ্যতা প্রভৃতি উচ্চজাতি হইতে ক্রমশ নিম্নজাতির মধ্যে প্রসারিত হইতে লাগিল। প্রত্যক্ষ দেখেছি যে জাতির মধ্যে জনসাধারণের ভিতর বিদ্যাবুদ্ধি যত পরিমাণ প্রসারিত, সে জাতি তত পরিমাণ উন্নত। ভারতবর্ষের যে সর্বনাশ হইয়াছে তার মূল কারণ ওইটি, রাজশাসন ও দম্ভ বলে দেশের সমগ্র বিদ্যাবুদ্ধি এক মুষ্টিমেয় লোকের মধ্যে আবদ্ধ করা। যদি পুনরায় আমাদেরকে উঠিতে হয়, তা হইলে এই পথ ধরিয়া, অর্থাৎ সাধারণ জনগণের মধ্যে বিদ্যার প্রচার করিতে হইবে। এই যে স্বামীজির কনসেপ্টটা ছিল, সেই কনসেপ্টটি স্বামীজি সাংঘাতিক। দেখবেন স্বামীজি যেখানেই গেছেন সেখানে সাধারণ মানুষের মধ্যে তিনি শিক্ষা দীক্ষা প্রচারের কথা বলেছেন। স্বামী অখণ্ডানন্দজিকে বলছেন, যখন তিনি খেত্রিতে যান,
যে ক্ষেত্রীতে গিয়ে মহারাজের সঙ্গে যখন কথা বলছেন তুমি গ্রামের মধ্যে যখন তিনি যাচ্ছেন, সেই ক্ষেত্রীতে যাচ্ছেন, সেখানে বলে তুমি গ্রামের মধ্যে গিয়ে প্রচার করবে। স্বামী রামকৃষ্ণানন্দজিকে বলছিলাম, আমরা সেই চিঠিও আলোচনা করেছি যে ঠাকুরের পুজোটা কমিয়ে তার থেকে সেইখানে গীতা পাঠ এবং শিক্ষার প্রচার করো। স্বামীজি ভারতবর্ষ তো ঘুরেছিলেন, যদিও গোটা ভারতবর্ষ ঘোরেননি, কিন্তু যতটা ঘুরেছিলেন স্বামীজির মনে হয়েছিল যে আমাদের দেশের মানুষের শিক্ষা একান্ত প্রয়োজন। শিক্ষা তাদের যদি দেওয়া না যায় তাহলে জাতিটা কখনো জাগবে না। এবং স্বামীজি সবসময় বিশ্বাস করতেন যে ভারতবর্ষকে জাগাতে গেলে সাধারণ মানুষকে শিক্ষা দিতে হবে। ওই রামেশ্বর বক্তৃতায় বলেছিলেন যে কয়েকজন গ্র্যাজুয়েট এবং রাজারাজরাদের ওপর ভারতবর্ষের উন্নতি দাঁড়াবে না, সাধারণ মানুষকে শিক্ষিত করাই আমাদের একমাত্র কাজ। সরলা দেবীকে একই কথা বলছেন। আমাকে বহু মানুষ বলেন যে স্বামীজি নাকি সেলফ কন্ট্রাডিক্টরি। আসলে স্বামীজির কনটেক্সট আমরা বুঝি না। স্বামীজি কোন প্রেক্ষিতে কোন চিঠি লিখছেন সেটা যদি না বুঝি তাহলে আমাদের ভুল বোঝার সম্ভাবনা প্রবল। স্বামীজির দুটো জিনিস দেখবেন সব সময় আছে। এক হচ্ছে সাধারণ মানুষের মধ্যে শিক্ষার প্রচার করা, এটি স্বামীজি সবসময় বলে গেছেন। এবং দ্বিতীয় কথা হচ্ছে যে দরিদ্র নরনারায়ণ, এটা স্বামীজি সর্বত্র বলে গেছেন। এখানে কোনো কন্ট্রাডিকশান নেই। যারা কন্ট্রাডিকশান মনে করেন তাদের অনুরোধ করব যে স্বামীজিকে কনটেক্সচুয়ালি পড়ুন, দেখবেন জিনিসটা জলের মতো সোজা হয়ে যাচ্ছে। সরলা দেবীকে লিখছেন, অরিজিনালিটি একেবারে দেশ কেন ত্যাগ করিয়াছে, আমাদের দক্ষিণস্থ শিল্পী কেন ইউরোপীয়দের সঙ্গে সমকক্ষতা করিতে না পারিয়া দিন দিন উচ্ছন্নে যাইতেছে, কি বলেই বা জার্মানির শ্রমজীবী, ইংল্যান্ডের শ্রমজীবী ও বহু শতাব্দী সনিত দৃঢ় আসনে টলমলয়মান করিয়া তুলিয়াছে। এই যে অরিজিনালিটি আমাদের নেই। আমি কালকে তপন সিনহার একটা লেখা পড়ছিলাম, অসাধারণ লেখা। তপন সিনহা সেখানে লিখছেন যে আমরা যতই সিনেমা নিয়ে কথা বলি না কেন, আমরা যতই ছায়াছবি নির্মাণ নিয়ে কথা বলি না কেন, আমরা কিন্তু জ্ঞাতসারে বা অজ্ঞাতসারে বিদেশি পরিচালকদের অনুকরণ করি। খুব সাহস করে বলে ফেলেছিলেন যে কারণ আমাদের কিছুতেই অরিজিনাল থিঙ্কিং হয় না। এখন তো একেবারেই হয় না, এখন তো কপি পেস্ট ছাড়া আর কিচ্ছু নেই। কিন্তু অরিজিনাল থিঙ্কিং কেন আমাদের নেই? কারণ আমাদের শিক্ষা ব্যবস্থাটা ভুল ছিল বলে। যেহেতু সাহেবরা আমাদের ক্লার্ক করতে চেয়েছিল, তাই যে শিক্ষা ব্যবস্থা দিয়ে রাজকর্ম চালানো যায় সেই শিক্ষাটাই শিখিয়েছিল, তার বাইরে কিছু শেখায়নি। এবং স্বাধীনতার পরে যে তোমরা নতুন শিক্ষা নিয়ে এলাম না, তাই যে বিষয়ে পড়েন সেই বিষয়তে যদি 20 বছর তার বিশ্ববিদ্যালয়ের বেরিয়ে আসার 20 বছর পরে কেউ তাকে জিজ্ঞেস করে যে আপনার বিষয়টা একটু বলুন তো, তিনি বলতে পারেন না। কারণই হচ্ছে যে আমাদের শিক্ষাটা চাকরির সঙ্গে যুক্ত এবং ক্লার্ক এডুকেশনটার জন্য আমাদের অরিজিনাল থিঙ্কিং হয় না। স্বামীজি ঠাকুর সম্বন্ধে বলেছিলেন যে আমাদের গুরু যিনি ছিলেন তিনি মৌলিক, হয় আমরা মৌলিক হব নয় কিছুই হব না। আবার গুরু ওয়াজ অরিজিনাল, উই শুড বি আইদার অরিজিনাল আর নাথিং। এরপর স্বামীজি শিক্ষার কথা সরলা দেবীকে বলছেন, কেবল শিক্ষা শিক্ষা শিক্ষা। ইউরোপের বহু নগর পর্যটন করিয়া তাহাদের দরিদ্র সুখস্বাচ্ছন্দ্য বিদ্যা দেখিয়া আমাদের গরিবদের কথা মনে পড়িল। অশ্রুজল বিসর্জন করিতাম, কেনই পার্থক্য হইল? শিক্ষা জবাব পাইলাম। শিক্ষা বলে আত্মপ্রত্যয়, আত্মপ্রত্যয় বলে অন্তর্নিহিত ব্রহ্ম জাগিয়া উঠিতেছেন, আর আমাদের ক্রমশই তিনি সংকুচিত হইতেছেন। নিউ ইয়র্কে দেখিতাম আইরিশ কলোনিস্ট আসিতেছে, ইংরেজ পদনিপীড়িত, বিগতশ্রী, ঋতসর্বস্ব, মহাদরিদ্র, মহামূর্খ। সম্বল একটি লাঠি ও তার অপ্রতিবিম্বিত একটি ছেঁড়া কাপড়ের পুঁটুলি। তার চলন সভায়, তার চাউনি সভায় 6 মাস পরে আরেক দৃশ্য। সে সোজা হয়ে চলছে, তার বেশভূষা বদলে গেছে, তার চাউনিতে, তার চলনে সে আর ভয় ভয় ভাব নাই। কেন এমন হলো? আমার বেদান্ত বলেছেন যে ওই আইরিশম্যানকে তার স্বদেশ চারিদিকে ঘৃণার মধ্যে রাখা হইয়াছিল। সমস্ত প্রকৃতি এক বাক্যে বলেছিল, প্যাট, তোর আর আশা নাই, তুই জন্মেছিস গোলাম, থাকবি গোলাম। আজন্ম শুনিতে শুনিতে প্যাট তাই বিশ্বাস হলো নিজের প্যাট
নিজেকে প্যাট হিপনোটাইজ করলে যে সে অতি নীচ, তার ব্রহ্ম সংকুচিত হয়ে গেল। আর আমেরিকায় নামিবা মাত্র চারদিকে ধ্বনি উঠল, প্যাট তুইও মানুষ, আমরাও মানুষ, মানুষই তো সব করেছে, তোরা আমার মতো মানুষের সব করতে পারে, বুকে সাহস বাঁধ। প্যাট ঘাট তুলল, দেখলে এটাই তো ঠিক, ভিতরে ব্রহ্ম জেগে উঠেছেন, স্বয়ং প্রকৃতি যেন বললেন, উত্তিষ্ঠত জাগ্রত। একটি 34 বছরের ছেলের এই লেখা সম্ভব না। আমি বারবার বলি, অনেকে বলেন যে আমার বিবেকানন্দের প্রতি একটু বায়াস রয়েছে, তা নয়। এই যে সমাজটাকে বিশ্লেষণ করছেন, যে আইরিশ যারা এলেন রিফিউজি হয়ে আমেরিকায়, তারা প্রথমে তাদের সভয় দৃষ্টি, তারা কোথাও তাকাতে পারছেন না, কিছু না। তারপর যখন তাদের ওরা বলল, দেখ তুইও মানুষ আমিও মানুষ, সঙ্গে সঙ্গে সেই মানুষের আত্মবিশ্বাস ফিরে এলো এবং তিনি গটগট করে হাঁটতে লাগলেন ইত্যাদি। মজা হচ্ছে সেইখানে স্বামীজির বেদান্তের প্রয়োগ দেখছেন। এই যে ফলিত বেদান্ত, কেন স্বামীজি, আমি সবসময় বলি যে আমাদের দেশে যখন বেদান্ত পড়ানো হয় সেখানে অবশ্যই বিবেকানন্দকে পড়ানো উচিত, কারণ আমাদের দেশের বেদান্ত হচ্ছে থিওরিটিক্যাল স্টাডি। কতগুলো শ্লোক বলা হলো, তার কতগুলো খণ্ডন করা হলো ইত্যাদি, স্বামীজির কথা তা নয়। বেদান্ত যে অন্তর্নিহিত শক্তির প্রকাশের কথা বলেছে সেটা তিনি ওই প্যাটের মধ্যেও দেখছেন। এবং এই যে রিফ্লেক্ট, এই যে বেদান্তকে ঘরের কোনায় নিয়ে আসা, এটি ঠাকুর শিখিয়েছিলেন। ঠাকুর বলছেন, অদ্বৈত জ্ঞান আঁচলে বেঁধে যথা ইচ্ছা তথা যাও। এই যে অদ্বৈত জ্ঞান বেঁধে নিয়ে যেতে হবে, সেটা সর্বস্তরে, সর্বক্ষণে, সর্বমুহূর্তে। স্বামীজিও দেখবেন, তাই জন্যে এইটি জীবনে বিশ্বাস করেছেন। যদি বেলুড় মঠের নিয়মাবলী পড়া যায়, দেখা যাবে প্রথম নিয়মাবলীটি হচ্ছে যে, প্রথম নিয়মটি হচ্ছে যে সব রকমের সুযোগ সুবিধা তুলে দাও। সুযোগ সুবিধা থাকলেই মানুষের মধ্যে ভেদ চলে আসে। তাই শিক্ষা যদি সবাইকে দেওয়া যায় তাহলে আর সুযোগ সুবিধা দিতে হয় না, স্বামীজি বিশ্বাস করেছেন। এবং কি অসাধারণ বেদান্তের প্রয়োগ। আমেরিকার নাইমত চারদিকে ধ্বনি উঠল, প্যাট তুইও মানুষ আমরাও মানুষ, মানুষই সব করেছে, তোরা আমার মতো মানুষ সব করতে পারে, বুকে সাহস বাঁধ। প্যাট ঘাট তুলল, দেখলে ঠিক কথাই তো, ভিতরে ব্রহ্ম জেগে উঠলেন, স্বয়ং প্রকৃতি যেন উত্তিষ্ঠত জাগ্রত, প্রাপ্য বড়ান নিবোধত। এই যে ব্যাখ্যা, এই ব্যাখ্যাটা সকলের জানা উচিত। আমাদের দুর্ভাগ্য এই যে আমরা বিবেকানন্দকে পাঠ্যক্রমে আনতে পারলাম না। যখন আপনি বেদান্ত পড়াচ্ছেন বিএ ক্লাসে বা এমএ ক্লাসে ফিলসফিতে, তখন এই ইন্টারপ্রিটেশন শেখানো উচিত যে এটাই বেদান্তের সবচেয়ে বড় ইন্টারপ্রিটেশন। আমি কতখানি বেদান্ত পড়লাম, কটা শ্লোক বললাম, সেটা গুরুত্বপূর্ণ নয়। আসলে হচ্ছে বেদান্ত আমার আত্মবিশ্বাস ফিরিয়ে দিল কি না। যখন একটি মানুষকে বারবার বলা হয় তুই কিছু পারবি না, তোর দ্বারা কিছু হবে না, সে এমনিই ভেঙে পড়ে। স্বামীজি একটি চিঠিতে লিখছে, আমরা আলোচনা করেছি, আপনাদের মনে আছে, ও কিছু পারে না, ও কিছু পারবে না, সাথে একটু মুচকি হাসি যে কোনো প্রতিষ্ঠানের ভেঙে যাওয়ার পক্ষে এইটুকুনি যথেষ্ট। এই যে আমরা ডিসকারেজ করি, আমরা তো সবসময় ডিসকারেজ করি। ভারতবর্ষের সবচেয়ে ট্র্যাজেডি হচ্ছে যে আমরা কিছুতেই কোনো লোককে এনকারেজ করি না, কিছুতেই করি না, বলি না না এটা দিয়ে কিছু হবে না, তুই এইভাবে চলে বলে নিজের মতটা কারোর উপর চাপিয়ে দিই। এবং যেহেতু আমাদের দেশে এখনও গুরুজনদের সম্মান করাটা অনেকখানি হয়, ফলে তারাও সেটা ছেড়ে দেয়। পরে রিয়েলাইজ করে যে তার মতটাই ঠিক, গুরুজন যা বলেছিলেন সেটা ঠিক নয়। আমি সবসময় একজনের কথা বলি, আমার এক বন্ধু আছেন, তিনি এখন বিখ্যাত নিউরোসার্জেন দক্ষিণ ভারতে। তিনি অসাধারণ ছবি আঁকতেন। তাকে সবাই, তার ইচ্ছে ছিল সারা জীবন ছবিটা নিয়ে থাকা। বাবা মা বললেন না, ডাক্তার হতে হবে তোমাকে। সে জয়েন্ট এন্ট্রেন্স দিল, ডাক্তার হলো, নিউরোসার্জেন হলো, কিন্তু এখনও সে বিয়ে থা করলো না, করে সারা জীবন ওই অবসর সময় ছবি এঁকে গেল। এই লোকটি যদি ছবি আঁকাতেই মন দিত তাহলে জগতের উপকার হতো। এইটা আমাদের সবসময়, তাই জন্য বিবেকানন্দ বলছেন কি, এডুকেশন ইজ দ্য ডেভেলপমেন্ট অফ ফ্যাকাল্টিজ। আমাদের ভেতরে যে গুণগুলো আছে সেগুলোর প্রকাশই হচ্ছে শিক্ষা। এমন হতেই পারে যে একটি ছেলে বা মেয়ে, তার প্রাতিষ্ঠানিক শিক্ষা ভাল লাগে না। স্বামীজি কবে বলেছেন ভোকেশনাল শিক্ষার কথা? প্রাতিষ্ঠানিক শিক্ষা ভালো নয় লাগতে পারে, তার স্কুলে যাওয়া, স্কুলের একটা নিয়মমাফিক পড়াশোনা, পরীক্ষায় বসা, মুখস্থ করা ভালো লাগলো না। কিন্তু ভোকেশনাল ট্রেনিংয়ে দেখা যাবে সে চমৎকার করছে, কারণ ওটা তার ন্যাক।
আমরা ন্যাক অনুযায়ী পড়েন, আমরা সবসময় একটা ছকে বাঁধা করে দিয়েছি যে তুমি যদি হয় তুমি সায়েন্স পড়বে, নয় কমার্স পড়বে, নয় আর্টস পড়বে। এই যে আমরা ছকে বেঁধে দিয়েছিলাম, সেই ছকে বাঁধা আমাদের মৌলিক চিন্তাকে নষ্ট করে দিয়েছিল। বিবেকানন্দ যখন শিক্ষার কথা বলছেন তখন সেই ডেভেলপমেন্ট অফ ফ্যাকাল্টিজের কথা বলছেন এবং বলছেন যে পুঁথি পাতরার কাজ নয়, মুখে মুখে শিক্ষা দাও। এখন পাশ্চাত্যে খুব বড়োভাবে এসেছে এবং আমরা যেহেতু এখনও পাশ্চাত্যকে অনুকরণ করি, আমাদের দেশেও চলে এসছে স্টোরি টেলিং। এ তো পাশ্চাত্যের মেধা। শিক্ষা, মুখে মুখে শিক্ষা দাও, তুমি কলকাতা সম্বন্ধে কি করবে। আমাদের বাকচক্রে উপায় নেই, তাই নয়তো আমরা যদি সেরকম করতাম, অনলাইনে কলকাতার ইতিহাস নিয়ে বলা, আপনাকে ধরুন বই পড়ার সময় হয়নি কিন্তু আপনি কলকাতার ইতিহাস জানতে চান, তাহলে এই যে বারবার ওরাল হিস্ট্রি এখন একটা খুব বড় জিনিস হয়ে দাঁড়িয়েছে। সে ওরাল হিস্ট্রি লোকে পড়ছে, লোকে জানছে, লোকে জানানো হচ্ছে। তাই স্বামীজি বলছেন যে পুঁথি পাতরার কাজ নয়, মুখে মুখে শিক্ষা দেয়। মুখে মুখে শিক্ষা দিলে কি হয়, শিক্ষাটা ভেতরে গিয়ে পড়ে এবং যার যা বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্য অনুযায়ী তাকে শিক্ষা দেওয়া হলো। দেখা গেল একটি ছেলে, তার ডাক্তারিতে ইচ্ছে নেই, সে ডাক্তার হলো, সারা জীবন চাকরিটা করলো বা ডাক্তারি পেয়ে গেল রিগ্রেট নিয়ে। এই রিগ্রেট নিয়ে মানুষ যখন কাজ করে তখন খুব তাড়াতাড়ি সে ক্লান্ত হয়ে যায়। স্বামীজির তো খুব একটা অসাধারণ তার দৃষ্টিভঙ্গি ছিল এবং মনে রাখতে হবে এত ক্ষুরোদার বুদ্ধি ছিল, তাই দুটো সমাজকেই কিন্তু তিনি এই রকমভাবে দেখেছিলেন। স্বামীজির যারা সমসাময়িক বিদেশে গিয়েছিলেন ভারতীয়, কেউ কিন্তু দুটো সমাজকে এইভাবে দেখেননি। কারণ স্বামী যখন রাস্তা দিয়ে চলতেন, স্বামীজির চোখটা সবসময় অসাধারণ অবজারভেন্ট আইস ছিল, দেখতেন এবং যে কোনো জিনিস খুঁটিনাটি দেখে সেটাকে ভাষা দিয়ে প্রকাশ করতে পারতেন। এই যে চিঠিতে লিখেছেন, ধরুন একটা আইরিশ, স্বামীর সমকালীন কেউ লেখেনি। তারা যারা আমেরিকায় গেছেন তারা কি কেউ দেখেছেন একটা আইরিশম্যান এলো, তার প্রথমে ভয়, তারপর ভয় কেটে গেল, তারপর সে নিজে আত্মবিশ্বাস ফিরে পেল, নিজের পায়ে দাঁড়ালো? কেউ লেখেনি। কেন লেখেনি? তারা নজরেই চলে গেছে। পার্ল বাক তার রিফিউজি, তার যে লিখছেন সেখানে বলছেন কি, যখন রিফিউজিরা শহরে এলো, দে ওয়ার সোয়েড বাই দি গ্র্যান্ডার। তো আমাদের কি হয়, যখন আমরা ভারতবর্ষ থেকে আগে পাশ্চাত্যে যাওয়া হতো তখন সোয়েড বাই দ্য গ্র্যান্ডার। যেই আপনি সোয়েড হয়ে গেলেন না, চোখটা ক্লাউডেড হয়ে যায় আর সে চোখ দৃষ্টি হারিয়ে যায়, তখন মানুষ চোখ ধাঁধানি দিয়ে পাশ্চাত্যটাকে দেখে। বিবেকানন্দ চোখ ধাঁধানিয়ে দেখেননি, বিবেকানন্দ তুল্যমূল্যের বিচার করে দেখেছিলেন। যদি আমরা কেউ প্রাচ্য পাশ্চাত্য গ্রন্থটির শুরুটা পড়ি তাহলেই বুঝতে পারবো যে দুটো সভ্যতার কি অসাধারণ তুলনা করেছিলেন স্বামীজি। পেরেছিলেন তার কারণ হচ্ছে তার অদ্ভুত দেখার চোখ ছিল এবং এই চোখটা কিন্তু বিশ্বনাথ দত্ত তৈরি করে দিয়েছিলেন। বিবেকানন্দের ভেতরে যে অ্যানালিটিক্যাল মাইন্ড, সেটা বিশ্বনাথ দত্ত তৈরি করেছিলেন। শ্রীরামকৃষ্ণ কি তৈরি করলেন, যে সেই চোখ দিয়ে যেন বিবেকানন্দ মানুষ দেখেন। এই মানুষ দেখার চোখটা ঠাকুর তৈরি করে দিলেন, কারণ ঠাকুর নিজে মারাত্মক মানুষ দেখতে পছন্দ করতেন এবং খুব সফলভাবে মানুষকে বিশ্লেষণ করতে পারতেন। এমনভাবে, ধরুন আমরা যে মাস্টারমশাই বই পড়ার পরে এখন আলোচনা হয় না, ঠাকুর যদি বাজারে না যেতেন তাহলে ওই মেচুনির বাউটি দেখানো ঠাকুর জানতে পারতেন না। এ তো গল্প করে হয় না, ঠাকুরকে যেতে হয়েছিল। তার মানে নিয়মিত বাজারে তিনি ঘুরে বেড়াতেন। প্রণবেশ চক্রবর্তী অত্যন্ত বড় সাংবাদিক ছিলেন। আমি তার হাতে অনেকখানি বিবেকানন্দ বলার সুযোগ তিনি আমি করে দিয়েছেন খুব কম বয়সে। প্রণবেশ দা বলতেন যে মনে রাখবি, ঠাকুর কিন্তু বাকি দিন চরকির মতো দক্ষিণেশ্বরে ঘুরে বেড়াতেন। এবং আমরা কথামৃত পড়লে পাই যে কারোটা রেফারেন্স দেওয়া হয়েছে, বলুন ও অমুককে তো আমি চিনি। তার মানে কি দক্ষিণেশ্বরটা ঘুরতেন এবং এই যে ঘুরতেন, সেই ঘোরার মধ্যে মানুষ ছিল তার মূল আকর্ষণ। বিবেকানন্দর তাই মানুষ আকর্ষণ না হলে তিনি বলতে পারতেন। দেখবেন স্বামীজি ওদেশের প্রাসাদের বর্ণনা করেছেন, আছে তো, আমরা যদি পরিব্রাজক কখনো পড়ি দেখব প্রাসাদের বর্ণনা স্বামী, কিন্তু দিয়েই সেখানেও মানুষের কথা বলে নিয়েছেন। আমরা চিঠিপত্রের পরে তো পরিব্রাজক পড়া শুরু করব, যে পরিব্রাজক পড়ে রবীন্দ্রনাথ দীনেশচন্দ্র সেনকে বলেছিলেন যদি পরিব্রাজক গ্রন্থটি না পড়ো তাহলে এখনই এনে পড়ে ফেলো। কথ্য বাংলা ভাষার কি জোর বিবেকানন্দ স্বামী আমাদের চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়েছেন। এই যে অসাধারণ একটি গ্রন্থ, সেই গ্রন্থের মধ্যে আমরা বারবার মানুষকে খুঁজে পাই। তাই সরলা দেবী চৌধুরানীকে স্বামী যখন লিখছেন বলছেন যে শিক্ষা দিলেই একটি জাতি জেগে ওঠে এবং সেটির খুব একান্ত প্রয়োজন। এই প্রকার আমাদের বালকদের যে বিদ্যাশিক্ষা হচ্ছে তাও একান্ত নেগেটিভ। স্কুল বালক কিছুই শেখে না,
সব ভেঙে চুরে যায়। ফলে শ্রদ্ধাহীনত্ব, যে শ্রদ্ধা বেদান্তের মূল মন্ত্র, যে শ্রদ্ধা নচিকেতাকে যমের মুখ থেকে প্রশ্ন করতে সাহসী করেছিল, যে শ্রদ্ধা বলে জগৎ চলছে, সেই শ্রদ্ধার লোভ। তাই আমরা বিনাশের এত নিকটে, এক্ষণে উপায় হচ্ছে শিক্ষার প্রচার করা। এই যে শ্রদ্ধা, এই যে বলে না শ্রদ্ধাবান লভতে জ্ঞান, মানে শ্রদ্ধাবানটা মানে কি? শ্রদ্ধা মানে কি এখানে পায়ের দিয়ে পেন নাম করা নাকি? শ্রদ্ধাবান মানে হচ্ছে সিনসিয়ার। আপনি সিনসিয়ার হবেন কি করে? আপনার যে সিস্টেম অফ এডুকেশানটা ক্র্যামিং, মুখস্থ করে তো সিনসিয়ার হতে হয় না, মুখস্থটা করলেই হয়ে যায়। আমাদের দেখবেন আগেকার দিনে স্বামীজি বড় সুন্দর বাংলা ভাষা প্রবন্ধে লিখেছেন যে অর্বাচীনের সংস্কৃত কেমন, দুম করে 10 পাতা বিশেষণের পর রাজা আসিত। এই যে 10 পাতা বিশেষণ কেন? মুখস্থ। এবং আমাদের দেশে পণ্ডিত তারাই যারা অদ্ভুতভাবে মুখস্থ বলতে পারে। এখনও দেখবেন আমরা যখন কোনো প্রবন্ধ লিখি, সেই প্রবন্ধ শেষে হয়তো প্রবন্ধটা 5 পাতার, তারপর 27খানা রেফারেন্স দিই। কেন? আমার নিজের বলার কিছু নেই, আমার নিজের মতটা প্রকাশ করতে সবসময় অন্য মতকে একটা সহায়তা নিতে হয়। তাই বিবেকানন্দ বলছেন যে এই যে বাচ্চাদের শিক্ষা দেওয়া হচ্ছে, সেই শিক্ষা তো শ্রদ্ধা তৈরি করছে না, সে সিনসিয়ার নয়। ধরুন ইংরেজি শিক্ষার ফলে কি হলো? আমাদের দেশে কিছু মানুষ ডাক্তার, ইঞ্জিনিয়ার, ICS হলেন, তারা চাকরি করলেন, তারা প্র্যাকটিস করলেন, তাদের জীবনযাত্রার মান বাড়লো। কিন্তু দেখা গেল যে বিষয়টা তারা পড়েছেন সেই বিষয়টাই জানেন না। এখনও তাই। ধরুন যে ইঞ্জিনিয়ার টেকনোক্র্যাট হয়ে যায়, তাকে জিজ্ঞেস করুন ইঞ্জিনিয়ারিংটা কী পড়েছে, বলতে পারবেন না। কারণ এই যে পাশ করে যাওয়াটা বা সেমিস্টার কমপ্লিট করাটা, ওর সঙ্গে বুদ্ধির কোনো যোগ না, অভ্যাসের যোগ। তাই শ্রদ্ধা নেই বলে বলতে পারেন। আমি তো, আমার বহু বন্ধুবান্ধব ইঞ্জিনিয়ার আছে, IIT-তে পড়েছে ইত্যাদি। তাই যখন জিজ্ঞেস করে হ্যাঁ কোর সাবজেক্টটা বলতো, কোর সাবজেক্টটা আর বলতে পারে না। সিমিলারলি যারা পলিটিক্যাল সায়েন্স পড়ে, পলিটিক্যাল সায়েন্স পড়লো, ব্যাংকে চাকরি করলো, একসময় রিটায়ার করলো, তাকে যদি জিজ্ঞেস করেন অস্টিনের থিওরি অফ সভরেনিটিটা কী, বলতে পারবে না। তখন রোজ মুখস্থ করেছে, 16 নম্বর লিখতে হচ্ছে পরীক্ষার খাতায়, কিন্তু 16 নম্বরেই শেষ হয়ে গেছে, তারপরে আর যেহেতু নেই। তাই দেখবেন আমাদের দেশে একটা বিরাট জনগোষ্ঠী যারা পড়াশোনা করে না, বাড়িতে বই ছাড়া সব কিছু আছে, বুদ্ধের মূর্তি আছে, বিদেশ থেকে আনা নানা মেমেন্টো আছে, কিন্তু বইটা নেই। কেন বইটা নেই? কারণ বই পড়ার কোনো শখ তৈরি হয়নি বলে। বই তো শখ, ওই শখ হচ্ছে ওই এডুকেশানটাকে আমরা সবসময় ধরে রেখেছিলাম যে পার্ট অফ গেটিং জব। যেই চাকরিটা পেয়ে গেল সঙ্গে সঙ্গে শুরু হতো ম্যাগাজিন পড়া। সেটাও এক সময় চলে গেল, যে যেই বয়স বাড়লো আর স্মৃতিটা সহায়তা দিল না, ম্যাগাজিনটাও চলে গেল, পড়াশোনাটা বন্ধ হয়ে গেল। স্বামীজির শিক্ষা তার ছিল না। স্বামীজির শিক্ষা ছিল সে, তাই জন্য এখানে বলছেন প্রথমে আত্মবিদ্যা। এই কথা বললেই যে জটাজুট দণ্ড কমণ্ডল ও গিরিগুহা মনে আসে, আমার মন্তব্য তা নয়। তবে কি, যে জ্ঞানে ভববন্ধন হতে মুক্তি পর্যন্ত পাওয়া যায়, তাতে আর সামান্য বৈষয়িক উন্নতি হয় না। তাতে কি আর সামান্য বৈষয়িক উন্নতি হয় না? অবশ্যই হয়। মুক্তি, বৈরাগ্য, ত্যাগ, এই সকল মহাশ্রেষ্ঠ আদর্শ, কিন্তু স্বল্পমপস্যা ধর্মস্য ত্রয়তে মহত ভয়েত। দ্বৈত, বিশিষ্টাদ্বৈত, অদ্বৈত, শৈব বেদান্ত সিদ্ধান্ত, বৈষ্ণব, শাক্ত, এমনকি বৌদ্ধ, জৈন প্রভৃতি যে কোনো সম্প্রদায় ভারতে উঠেছে, সকলেই এখানে এক বাক্যে এই জীবাত্মাতেই অনন্ত শক্তি নিহিত আছে বলেছে। পিপীলিকা হইতে উচ্চতম সিদ্ধ পুরুষ পর্যন্ত সকলের মধ্যেই সেই আত্মা, তফাৎ কেবল প্রকাশের তারতম্য। অবকাশ উপযুক্ত দেশকাল পেলেই সেই শক্তির বিকাশ হয়, কিন্তু বিকাশ হোক বা না হোক, সে শক্তি প্রত্যেক জীবে বর্তমান এটি সবসময় মনে রাখতে হবে। এই শক্তির উদ্বোধন করতে হবে দাঁড়ে দাঁড়ে গিয়ে। এই আত্মবিদ্যা মানে হচ্ছে সেলফ কনফিডেন্স। এক কথায় বলতে, আমি একজনকে বলছিলাম, তিনি রাজি হলেন না আমার কথাটা শুনে, যে বিবেকানন্দ হচ্ছেন একেবারে মোটিভেশনাল স্পিকার। আমি দেখে শিকাগো ধর্ম মহাসভার বক্তৃতাগুলো বোঝাচ্ছেন, তিনি খুব বিজ্ঞানের লোক। বললেন কেন? আর এই বক্তৃতাগুলো শুনুন, এই বক্তৃতা মোটিভেশনাল স্পিকার, এই চিঠি তো মোটিভেশনাল স্পিকারের চিঠি, যে আমরা কী আত্মবিদ্যা মানে। এবং সেখানে বলছেন যে আত্মবিদ্যার কথা বলিলেই ওই জটাজুট দণ্ড কমণ্ডলু গিরিগুহা মনে আসে, আমার মন্তব্য তা নয়। তবে কি, যে জ্ঞানে ভববন্ধন থেকে মুক্তি পর্যন্ত পাওয়া যায়, তাহা থেকে আর সামান্য বৈষয়িক উন্নতি হয় না? নিশ্চয়ই হয়।
কেন হবে না? আমি সেদিন বৌদ্ধ দর্শন পড়ছিলাম একজনের সঙ্গে বসে, তো তিনি আমাকে বললেন যে এটা অবসলিট দর্শন। কেন? বলছে দুর্জনের সঙ্গ ত্যাগ করবে। বৌদ্ধ ধর্মপাদে রয়েছে সেটা। তা আমাকে বলছে যে আচ্ছা দুর্জনের সঙ্গ কী করে ত্যাগ করবো? চতুর্দিকে দুর্জন। আর সঙ্গ ত্যাগ মানে কি? স্ক্যানিংয়ের কথা বলা হচ্ছে। তুমি যদি তোমার ডে টু ডে লাইফে বাঁচো, তুমি কি দুর্জনের থেকে মুখ ফিরিয়ে নেবে 140 কোটির দেশে? না, কিন্তু স্ক্যান করতে হবে কাকে নেব আর কাকে নেব না, মানে কার সঙ্গে ঘনিষ্ঠ হব, কার সঙ্গে ঘনিষ্ঠ হব না। সকলের সঙ্গে পরিচয় হলো, পরিচয় হওয়া মানে তো ঘনিষ্ঠ হওয়া নয়। সেই স্ক্যানিংয়ের দুর্জন মানে তাই। দুর্জন মানে হচ্ছে, আপনি যদি ভেবে ফেলেন যে বুদ্ধদেব বলছেন যে দুর্জন মানে মুখ ফিরিয়ে নাও, তাহলে আমি কী করে দৈনন্দিন জীবনে বুদ্ধ দর্শন কাজে লাগাবো, তা নয়। এই স্ক্যানিং, আত্মবিদ্যার প্রথম কাজ হচ্ছে এই মেন্টালি স্ক্যানিং করা, মানুষকে শিখিয়ে দেওয়া কোনটা গ্রহণীয় কোনটা বর্জনীয়। এবং বলছেন যে যতগুলো মত আছে, বেদান্ত, অদ্বৈত বেদান্ত, বিশিষ্টাদ্বৈত বেদান্ত, শৈব সিদ্ধান্ত, সকলেই বলেছে যে মানুষের মধ্যে সে অনন্ত শক্তি। দেখুন বিবেকানন্দ যখন বলছেন না, ব্রহ্ম হতে কীট পরমাণু সর্বভূতেই সেই প্রেমময়, প্রাণমন শরীর অর্পণ করশকে এসবের পায়, তখন তার বয়স কিন্তু 33 বছর। এবং তখন তিনি বলছেন ব্রহ্ম হতে কীট পরমাণু সর্বভূতেই সেই প্রেমময়। এই প্রেমময় মানে অনন্ত শক্তি। অনন্ত শক্তিটাকে ব্যাখ্যা দিচ্ছেন প্রেমময় বলে। কেন প্রেমময় বলছেন? কারণ অনন্ত শক্তি দিয়ে জগতের কল্যাণ করা সম্ভব। কিছুদিন আগে আমি একজন বড় মাস্টারমশাইকে বলছিলাম যে আমরা এক জায়গায় তো একমত, তিনি অন্য একটি, তিনি বামপন্থী মতে বিশ্বাস করেন। বললাম দেখুন একটা জায়গায় তো একমত, যে মানুষটার মুখে স্পটলাইটের আলো নেই, গোটা জীবন সেই আলো দেওয়াটাই কাজ। হ্যাঁ, এখানে কিন্তু আমার কোনো আপত্তি নেই। তিনি শুরু করেছিলেন হচ্ছে যে স্বামীজির ত্রুটি দিয়ে, এবং সব ত্রুটি ছিল, কিন্তু বিবেকানন্দ মানুষের জন্য কেঁদেছেন, সেটা অস্বীকার করতে পারেন? বলুন না, সেটা করা যাবে না। বললাম সেটাই তো আসল। বিবেকানন্দ আমেরিকাতে গিয়ে ভারতবর্ষের মানুষের জন্য কাঁদছেন, জ্যোতিবাবু কাঁদেননি, তো রেগে গেলেন তিনি। বললাম যে এই যে বৈশিষ্ট্যটা কোথায়, যে আমেরিকায় গিয়ে তিনি ভারতবর্ষের দরিদ্রদের কথা ভেবে হাউ হাউ করে কাঁদছেন, বলছেন আরে এদের কিছু করা হলো না। এবং দরিদ্রদের কি শক্তি এখানে আবিষ্কার করেছিলেন, বলছেন যে এক টুকরো রুটি পেরে এরা জগৎ উল্টে দিতে পারে, এক মুঠো ছাতু পেলে ত্রৈলোক্যতে তেজ ধরবে না। কী করে বলেছিলেন? গরিব দেখেছিলেন, যে গরিব দেখেছিলেন, যখন ঘুরে বেরিয়েছেন না স্বামীজি, তখন দেশটাকে দেখেছিলেন এবং সেই চোখটা দিয়ে বিদেশকেও দেখেছেন। তাই প্রথমে তিনি আত্মবিদ্যার কথা বলছেন, তারপর তিনি বলছেন যে দ্বিতীয়ত এই সঙ্গে সঙ্গে বিদ্যা শিক্ষা দিতে হবে। কথা তো হলো সোজা, কিন্তু কার্যে পরিণত হবে কী প্রকারে? আমাদের দেশে সহস্র সহস্র নিঃস্বার্থ দয়াবান ত্যাগী পুরুষ আছেন, ইহাদের মধ্যে অন্তত 1/2 বাক্যে যেমন তারা বিনা বেতনে পর্যটন করে ধর্মশিক্ষা দিচ্ছেন, ওই প্রকার বিদ্যা শিক্ষাকে করানো যেতে পারে। তাহার জন্য চাই প্রথমত এক এক রাজধানীতে এক এক কেন্দ্র করে সেটা হইতে ধীরে ধীরে ভারতবর্ষের সর্বস্থানে ব্যাপ্ত হওয়া। দেখুন আমাদের এখানে একটি কথা আমি বিশ্বাস করি, যে মাস্টার মশাইরা যখন দরিদ্র ছিলেন তখন ছাত্র ছিল ছাত্র নারায়ণ। যখন তাদের ফেসিলিটিস এলো, সবাই কিন্তু ছাত্রের কথা ভুলে গেল বলে আমাদের একটা কথা মনে রাখতে হবে, যে আমাদের দেশে বাবা মার থেকে অনেক বেশি মানুষ মাস্টারমশাইকে শ্রদ্ধা করে, কারণ তার সঙ্গে অনেক সময় বেশি কাটায়। তাই মাস্টারমশাই যদি ছোট বয়স থেকে ভালো জিনিস মাথায় দিয়ে দেন, সেইটি সারা জীবন থেকে যায়। দেখবেন আপনি যখন স্কুলে পড়েছেন বহু বছর আগে, সেই সময় আপনার বহু আত্মীয়জন স্বজনের নাম ভুলে গেছেন, কিন্তু মাস্টারমশাইয়ের নামটা ভোলেননি। যে মাস্টারমশাই আপনাকে স্নেহ করেছেন, যে মাস্টারমশাই আপনাকে আলো দিয়েছেন, যে মাস্টারমশাই সামনের দিকের পথ বলে দিয়েছেন, তাকে আপনি কিছুতেই ভুলতে পারেন না সারা জীবন। তাই স্বামীজি কী বলছেন, এই ব্যান্ড অফ টিচার্স তারা কীভাবে নিঃস্বার্থ হবে এবং তারা ঘুরে ঘুরে যেমন ধর্ম শিক্ষা দিচ্ছে, সেরকম তারা শিক্ষা দেবে এবং ভারতবর্ষের সেন্টারগুলোতে মূল কেন্দ্র করতে হবে। আপনি বলবেন এটা এখন সম্ভব না। আরে এখন তো স্বাধীনতা 75 বছর পরের দেশ, এটা তো লিখছেন 1897 সালে। 1897 সালে তিনি বলছেন যে ভারতবর্ষের মূল শহরগুলো। 1897 সালে ব্যাঙ্গালোর কোনো শহর নাকি? 1897 সালে হায়দ্রাবাদ কোনো শহর নাকি? 1897 সালে গুড়গাঁও কোনো শহর নাকি?
নয়ডা কোনো শহর নাকি? নেই তো। মূল যে শহরগুলো ছিল কলকাতা, মাদ্রাজ, দিল্লিও তখন নয়, কলকাতা, মাদ্রাজ, বম্বে, এইখানে মূল জায়গায় কেন্দ্র করে সেই মাস্টারমশাইদের দিয়ে পড়াতে হবে। তারপর দরিদ্রগণের মধ্যে শিক্ষা অধিকাংশই শ্রুতির দ্বারা হওয়া চাই। স্কুল ইত্যাদির এখনও সময় আসে নাই। ক্রমশ ওই সকল প্রধান কেন্দ্র কৃষি, বাণিজ্য প্রভৃতি শেখানো যাবে এবং শিল্পাদিরও যাতে এদেশে উন্নতি হয় তদুপায়ে কর্মশালা খোলা যাবে। বুঝুন শিক্ষাটা কী কী হবে। প্রথমে বলছেন ওরাল ট্রেনিং মানে নার্সারি স্টেজ। তারপর বলছেন যে শিক্ষা দিতে হবে কিসে? কৃষি, বাণিজ্য প্রভৃতি শেখানো যাবে এবং শিল্পাদিরও যাতে এদেশে উন্নতি হয় তদুপায়ে কর্মশালা খোলা যাবে। স্বামীজি কমার্সের কথা বলছেন 1897 সালে। কেউ কল্পনা করেছে নাকি শিল্প পড়তে হবে, কৃষি করতে হবে, বাণিজ্য করতে হবে, প্রভৃতি শিক্ষা স্কুলে দিতে হবে? কিন্তু তার ফাউন্ডেশনটা বলেছেন যে মুখে মুখে ওরাল ট্রেনিংয়ের মধ্যে দিয়ে হবে। আমাদের ধর্ম ইউরোপে প্রচার করতে হবে। আধুনিক বিজ্ঞান খ্রিস্টান ধর্মের ভিত্তি একেবারে চূর্ণ করিয়া ফেলিয়াছে। তার উপর বিলাস ধর্মবৃত্তি প্রায় নষ্ট করে ফেলল। ইউরোপে আমেরিকা আশাপূর্ণ নেত্রে ভারতবর্ষের দিকে তাকাইতেছে। এই সময় পরোপকারেরও, এই সময় শত্রুরও দুর্গ অধিকার করিবার শত্রুর ক্ষমতা রয়েছে। এই যে ভারতবর্ষ জাগবে, তখন স্বামীজি বলছেন এক্সপ্যানশন সাইন অফ লাইফ অ্যান্ড উই মাস্ট স্প্রেড দ্য ওয়ার্ল্ড ওভার আওয়ার স্পিরিচুয়াল আইডিয়ালস। দেখুন 1897 সালে পরাধীন দেশ, তো তার তো 50 বছর পরে দেশটা স্বাধীন হবে। লোকটা তখনই বলে ফেলছে যে আমাদের ভারতবর্ষের দিকে লোকে তাকাচ্ছে। কেন তাকাচ্ছে? স্পিরিচুয়ালিটির জন্যে। ভারতবর্ষে যে দর্শন, ভারতবর্ষের চিন্তা, তখনই স্বামীজি দেখেছেন আগামী দিনে পথ দেখাবে। আজকে এই অবধি রইল। শুধু একটি কথা বলে রাখি, সুজিতদা শুরুতেই যেটা বললেন, আমরা এবার ঠিক করেছি মা শারদাকে নিয়েও আলোচনা করব এবং সাধারণভাবে মা শারদার যে আলোচনা হয় আমরা সেভাবে আলোচনা করব না। আমরা স্বামীজির মতো যে দৃঢ়তার সঙ্গে আমরা স্বামীজির কথা বলি, আমরা মায়ের চিঠিপত্র, মায়ের জীবনের ঘটনা বলি, সেই দৃঢ়তার সঙ্গে আলোচনা করব। কারণ আমাদের বিশ্বাস যে মাকে বিশ্লেষণ করা একান্তভাবে প্রয়োজন। আমাদের যে সমাজ ব্যবস্থা, সেই সমাজ ব্যবস্থায় শারদামণির কোনো তুলনা নেই। আমি সুনীল গঙ্গোপাধ্যায়ের খুব ভক্ত, আমার সঙ্গে তার ব্যক্তিগত পরিচয় ছিল। তো সুনীলদা আমাকে প্রায়ই বলতেন যে দেখ, শ্রীরামকৃষ্ণকে তার সমকালে বহু মানুষ মৃগীডুগি বলেছেন, বহু মানুষ, ফ্যাক্ট বলেছেন যে লোকটা হিস্টেরিক ইত্যাদি। স্বামীজিকেও তুমুল সমালোচনা করা হয়েছে, মার কোনো সমালোচক নেই। এই যে মার কোনো সমালোচক নেই তার কারণ হচ্ছে মার একটা প্রখর ব্যক্তিত্ব ছিল। আমরা যেহেতু ভক্তি দিয়ে সব কিছুকে দেখি, তাই সেই ব্যক্তিত্বটা আমাদের চোখে পড়ে না। আমরা মায়ের সে ব্যক্তিত্ব নিয়ে, মার দেশপ্রেম নিয়ে, মার মানুষকে প্রেরণা দেওয়া নিয়ে, মা যে রামকৃষ্ণ মঠ মিশনের 1902 স্বামীজি চলে যাওয়া থেকে 1920 এই 18 বছর নেতৃত্ব দিয়েছিলেন, যখন মিশনের সবচেয়ে ভয়ঙ্কর দিন, সেটি নিয়ে আলোচনা করব। আমরা আলোচনা করব সেই বিখ্যাত চিঠিটি, যে চিঠিতে মা বলছেন যে তিনি স্বয়ং অদ্বৈত, তোমরা তার সন্তান, তাই তোমরাও নিজে অদ্বৈতবাদী জানিবে। মার কথা দৃঢ়তার সঙ্গে প্রচার করতে হবে। কেন করতে হবে? আপনি যখনই কোনো কথা দৃঢ়তার সঙ্গে প্রচার করেন, সেইটা কান থেকে বুকে গিয়ে পৌঁছয়। যেমন বাকচক্রের বহু মানুষ আমাকে বলেছেন যে বাকচক্র শুনে তারা বই পড়েছেন। আমি বীরভূমে গেছিলাম বলতে, তখন তারা বলছেন যে বাকচক্র পড়ে তারা স্বামীর সংবাদ কিনেছেন, বাকচক্র পড়ে তারা পত্রাবলী কিনেছেন। ঠিক সেইভাবে বাকচক্র পড়ে যদি মায়ের বইয়ের বিশ্লেষণাত্মক আলোচনা শুরু হয়, আমাদের প্রয়াসটা সার্থক হবে। আমরা চাই সেটা সেবার হোক। যে মানুষটি বলতে পারেন যদি সংসারে শান্তি চাও মা, তাহলে দোষ দেখবে নিজের, কারুর দোষ দেখো না, সংসারকে আপন করে নিতে শেখো, তিনি সাধারণ মানুষ নন। তিনি যাতে এই আন্দোলনটাকে আরও দৃঢ় করা যায় সেটি তিনি করেছেন। এবং রামকৃষ্ণ ভাব আন্দোলনকে ক্রিস্টোফার ইশারুট বলছেন আমাদের সময়কার সর্বশ্রেষ্ঠ ভাব আন্দোলন। এই আন্দোলনে
ঠাকুর মা স্বামীজি আলোচনা ছাড়া সম্ভব নয়। এবং মার কথা যদি আলোচনা করতে হয় আমাদের বিবেকানন্দের চোখ দিয়ে আলোচনা করতে হবে। মনে রাখতে হবে তিনি বলছেন মাদার শ্রী সারদা হ্যাজ বিন বর্ন টু রিভাইভ দ্যাট ওয়ান্ডারফুল শক্তি ইন ইন্ডিয়া, মেকিং হার দ্য নিউক্লিয়াস গার্গিজ অ্যান্ড মৈত্রেয়স উইল বি বর্ন ইন দিস ওয়ার্ল্ড, সি হাউ গ্র্যান্ড ইজ দি পাওয়ার অফ শক্তি। স্বামী শিবানন্দজিকে লেখা চিঠি, আমরা সেটা নিয়ে আলোচনা করব। নিবেদিতার আলোচনা করব, তিনি মাকে কিভাবে দেখছেন, যখন অলি সেরা বুল তিনি মাকে কিভাবে দেখছেন। এই যে বিদেশিনীরা মাকে দেখেছেন সেটা শুধু ন্যারেশন নয়, অ্যানালিসিস দরকার। ন্যারেশন তো সবাই করতে পারে, কিন্তু অ্যানালিসিস, কি অসাধারণ ব্যক্তিত্ব তার ছিল, কি অসাধারণ দৃঢ়তা তার ছিল, কি অসাধারণ কোমল স্বভাব তার ছিল। যদি আপনি শোনেন 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 তাহলে মনের মধ্যে একটা ইম্প্যাক্ট হতে বাধ্য হবেই। আপনি ওরা স্বামীজি পড়ুন, দেখবেন আপনি পরিবর্তিত হয়ে যাবেনই। সেমনি মা যদি কেউ পড়ে, মাকে যদি কেউ ধরে, মাকে যদি কেউ বোঝবার চেষ্টা করে এবং মার সঙ্গে যদি আত্মীয়তা কেউ স্থাপন করে, তার জীবন সুন্দর হতে বাধ্য, কারণ মনটা নরম হয়ে যায়। আর যে মুহূর্তে মানুষের মন নরম হয়ে যায় সেখানে শ্রীরামকৃষ্ণের বাস। তিনি এসে সেখানে বসেন এবং সেই মনটিকে আলোকিত করে সেই মানুষটিকে প্রেরণা দেন সামনের দিকে এগোনোর জন্য। আপনাদের নমস্কার জানিয়ে আজকে শেষ করছি। প্রাণারাম 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 প্রাণারাম। কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব না। প্রাণারাম 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 প্রাণারাম।